হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 40তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা 40তম দিনে উপস্থিত হয়েছি। আজকে আমরা 40তম ক্লাস করতেছি। যারা এখনো আগের ক্লাসগুলো দেখেননি তারা এই পেজ থেকে দয়া করে আগের ক্লাসগুলো দেখে নেবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল HKB লিগ্যাল অ্যাডভাইস লিখে ইউটিউবে সার্চ দিবেন। ওইখানে আপনি একটা প্লেলিস্ট পাবেন। প্লেলিস্টের নাম হচ্ছে ITP এক্সাম প্রিপারেশন। ওইখানে আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন, এক থেকে শুরু করে সবগুলো। আজকে আমরা 40তম ক্লাসে উপস্থিত হয়েছি। 40টি ক্লাসে আপনি পাবেন এখানে। ওয়ালাইকুম আসসালাম রেনবো ভাই। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলুন। আমরা ইতিমধ্যে মূল আলোচনায় চলে যাব। মেহেদি হাসান, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলুন। আমরা মূল আলোচনা এখনই ফিরে যাব। আমরা গত পরশু দিন আমি আপনাদের একটা অঙ্ক দিয়েছিলাম পেজের মধ্যে। এই অঙ্কটি অনেকেই করেছেন, অনেকেই আমাকে ইনবক্সে সমাধান দিয়েছেন। তো 2-1 জনের অঙ্ক সঠিক আছে, বাকি সবার অঙ্কই ভুল। এখানে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে ওইখানে করণীয় কী ছিল। মোট করযোগ্য আয়, 2 নম্বরে ছিল মোট কর দায় নির্ণয়, কর রিয়াত নির্ধারণ, প্রদেয় কর নির্ধারণ। 143 ধারায় পরিশোধিত করের পরিমাণ কত? আমি প্রশ্নগুলো আপনাদের কাছে রেখেছিলাম, আপনারা অনেকে উত্তর দিতে পারছেন, আবার অনেকেই পারেন নাই। অঙ্কটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক।
তো আপনারা এটাতে গাফিলতি করছেন, অনেকেই করছেন আবার অনেকেই করেন নাই। অনেকেই সমাধান করছেন ভুল, অনেকে আবার আমি বলছি মিসেস মুন্নি ইসলাম, কিন্তু আপনারা কি করছেন ওইখানে পুরুষ দিয়ে 3,50,000 টাকা করমুক্ত করে তারপরে করছেন। মিসেস যদি নামও থাকে, মিসেস বলতে তো মহিলা হয় না। তো আপনারা 4 লাখের পরিবর্তে 3,50,000 দিয়ে করছেন, অঙ্ক তো এমনিই ভুল হবে। আবার অনেকেই সঞ্চয়পত্রের মধ্যে ভুল করছেন, আবার অনেকেই সবগুলার উত্তর লেখেন নাই। তো আমি এই অঙ্কটা আগে আপনাদের সমাধান করব, কি বলেন? সমাধান করব কিনা? আমি যে অঙ্কটা আপনাদের দিছিলাম, আমি কিন্তু পাবলিকলি দিছিলাম, আপনারা অনেকেই সমাধান করছেন, ইনবক্সে দিয়েছেন, অনেকেই করেন নাই। কি বলেন, আমি কি অঙ্কটা সমাধান করব? মাসুদ ভাই বলছেন অঙ্কে প্রবলেম আছে। আপনি অঙ্কটা দেখছেন? আমি যে পোস্ট করেছিলাম পরশুদিন, অঙ্কটা দেখছেন আপনি? মিসেস মুন্নি ইসলামের অঙ্কটা। দেখছেন কিনা বলেন, দেখছেন আপনি অঙ্কটা? প্রশ্নটা যদি না পড়েন তাহলে, অঙ্ক যদি না দেখেন তাহলে কি হবে? অঙ্ক তো দেখতে হবে। তো আপনারা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আমি আগে অঙ্কটা আপনাদের, প্রশ্নটা আপনাদের দিতে হবে, তারপরে না অঙ্ক করব। হ্যাঁ, আমি সমাধান করে দেব, আমি সমাধান করার জন্যই আসছি। আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। অঙ্ক প্রশ্নটা ছিল এরকম, আগে প্রশ্নটা দেখেন। মিসেস মুন্নি ইসলাম একজন বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তার 23-24 আয়বর্ষে তার এবং সম্পদের তথ্য দেওয়া হলো। যেমন তার আয়ের তথ্যগুলো, তার আয় ছিল, তার আয়বর্ষে ব্যাংক থেকে মূল বেতন হিসাবে তার আয় ছিল 27,46,766 টাকা, এবং অন্যান্য ভাতা ছিল 1,50,000, অন্যান্য ভাতা ছিল 15,02,543 টাকা। সঞ্চয়পত্রের সুদ ছিল 3,30,450 টাকা, এবং অন্যান্য আয় ছিল 11,552 টাকা। মাসুদ ভাই বলছেন ভয় পাই অঙ্ক দেখিনি। অঙ্ককে যদি ভয় পান তাহলে অঙ্ক কিভাবে করবেন? আপনার ভুল হোক, সমস্যা কি? মানুষ ভুল থেকেই শিখে, আপনার করা উচিত ছিল। আমি প্রতিদিনই আমি আপনাদের অঙ্ক দিব, প্রতিদিন অঙ্ক দিব, আমার পেজের মধ্যে পোস্ট করে দেব, আপনারা সমাধান করে আমাকে দিবেন। নতুবা আপনারা অঙ্ক পরীক্ষায় সমাধান করতে পারবেন না। এখন যদি ভয় পান, পরীক্ষা ডেট যদি হয়ে যায়, এখন যদি আপনারা ভয় পান তাহলে অঙ্ক করবেন কিভাবে? আমি প্রতিদিনই আপনাদের অঙ্ক দেওয়ার চেষ্টা করব। আমি শুধু প্রশ্নটা দেব, আপনারা অঙ্ক করে আমার ইনবক্সে সমাধান দিবেন। আর যদি ভুল হয় আমি আপনাদের বলে দেব, অথবা ক্লাসে সেটা সমাধান করে দেব। বলেন দেব কি না? আর যদি আপনারা এখন না করেন তাহলে করবেন কখন? আয়কর সম্পর্কিত সবগুলো নিয়ম কিন্তু আমি পড়াইছি। আয়করের এমন কোনো নিয়ম নাই যে আমি পড়াই নাই। আমি আপনাদের অঙ্কটা বলছি, ওইখানে আবার বিনিয়োগের তথ্য আছে। প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ আছে 4,12,000 টাকা, তারপরে আছে প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম আছে 82,000 টাকা, শেয়ার মার্কেটে
বিনিয়োগ আছে 3,45,000 টাকার মতো। তা আবার উৎসেকর কর্তন আছে, বেতন খাতে উৎসেকর কর্তন আছে 6,44,450 টাকা। সঞ্চয়পত্রের সুদ কর্তন আছে 33,045 টাকা। গাড়ির এআইটি 25,000 টাকা। এখন আমার প্রশ্নটা হচ্ছে মোট করযোগ্য আয় কত, তারপর হচ্ছে মোট কর দায় নির্ণয়, কর রিয়াত নির্ধারণ, প্রদেয় কর নির্ধারণ, 143 ধারা পরিশোধিত করের পরিমাণ কত। এখানে 5টা প্রশ্ন আসছে। এভাবে যদি প্রশ্ন আসে আপনাদের জন্য ভালো, আপনি যতটুকু পারবেন ততটুকুর মার্কস দিবে। আর যদি একবারে সবটা বলে দেয় তাহলে কিন্তু মার্কস পাবেন না। বুঝছেন আমার কথা? এভাবে প্রশ্ন করলে আপনাদের জন্য সহজ হবে, যতটুকু পারবেন ততটুকুর মার্কস পাবেন। ঠিক আছে, আপনারা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, আমি অঙ্কটা শুরু করবো এখনই। খাতা কোথায়? আমি যে অঙ্কটা পরশুদিন দিয়েছিলাম সেই অঙ্কটা আপনারা প্রয়োজনে, অনেকে দেখছেন আবার অনেকে দেখেন নাই, ঠিক আছে? আমি প্রশ্নও বলবো উত্তরও বলবো যাতে আপনাদের সহজ হয়। দেখেন, ওনার মূল বেতন থেকে আয় ছিল এটা কিন্তু একজন মহিলা, অনেকে 3,50,000 টাকা করমুক্ত সীমা মানে দিয়ে তারপরে করছেন, তো 100% ভুল। যেহেতু মহিলা, ওনার করমুক্ত সীমা হবে 4 লক্ষ টাকা। তো আপনার প্রথমেই মিস্টেক করে ফেলছেন, তো বাকিগুলো তো এমনি মিলবে না। মোট আয়টা শুধু বের করতে পারছেন অনেকে, আবার অনেকে মোট আয়ও বের করতে পারেন নাই। তার বেতন খাতে আয় দেখেন, বেতন খাতে আয় বেতন খাতে আয় ছিল হচ্ছে, মূল বেতন কত ছিল? মূল বেতন ছিল 27,46,763। 27,46,763 টাকা ছিল তার মূল বেতন। টাকা টাকা তারপর অন্যান্য ভাতা কত ছিল? অন্যান্য ভাতা কত ছিল? অন্যান্য ভাতা ছিল 15,02,500
43 টাকা, 15,02,543 টাকা। মানে বেতন খাতে তার আয় ছিল এটাই, মূল বেতন ছিল এটা, আর হচ্ছে অন্যান্য ভাতা ছিল 15 লক্ষ সামথিং। তো তার বেতন খাতে আয় কত হলো? তার বেতন খাতে আয় হলো, এটা যোগ করলে কত হয় দেখেন তো আপনারা একটু। 42, 48, 42,49,309 টাকা তার বেতন খাতে আইছিল এটা। তো বেতন খাতে আমরা জানি বাদ কত বাদ যায় বলেন তো? বেতন খাতে কত বাদ যাবে বলেন? হুম, 4,49,000, ঠিক আছে। বেতন খাতে তার কত টাকা বাদ যাবে? মাসুদ আলম, 4,50,000 কেন? মেহেদী হাসান ভাই, 4 ভাগের 1 অংশ মনে হয় হবে না। $3,50,000 টাকা বা 3 ভাগের 1 অংশ, যেটি কম 3 ভাগের 1 অংশ অথবা 4.5 লাখ টাকা, এর মধ্যে যেটি কম। আর আমরা দেখি 3 ভাগের 1 অংশ কত আসে? 3 ভাগের 1 অংশ কত আসে? 42 লক্ষরে 3 দিয়ে ভাগ দেন। 42 লক্ষকে 3 দিয়ে ভাগ দেন, দেখেন কত আসে। দেখেন আমি অনুমান করি 3 14 42, ঠিক আছে, এনে 14 লাখ চলে আসে। তো 14 লাখ টাকা তো অব্যাহতি দেওয়া যাবে না, অব্যাহতি দেওয়া যাবে 4.5 লাখ টাকার উপরেই হলে 4.5 লাখ টাকা দিতে হবে। 14 লক্ষ টাকা তো দেওয়া যায় না। আনিসুর রহমান বলছে 14,16,000 টাকা, তো অনেক বেশি। 4 লক্ষ টাকার 4,50,000 অনেক বেশি, সুতরাং 4,50,000 টাকা অব্যাহতি পাবে। 4,50,000 টাকা অব্যাহতি পাবে। $4,50,000 টাকা অব্যাহতি পেলে আপনারা এটা বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয় দেখেন। $37,99,309 টাকা। 37,99,309 টাকা। এরপরে আমাদের সঞ্চয়পত্রের সুদ ছিল, কত? 3,30,450। তো সঞ্চয়পত্রের সুদ আমরা জানি আর্থিক পরিসম্পদ হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়।
আর্থিক পরিসম্পদ হতে আয় ঠিক আছে লাভলি আপু, 37,99,000 সামথিং। সঞ্চয় পত্রের সুদ বাবদ আয় কত? 3,30,450 টাকা। 3,30,450 টাকা। তারপরে আছে অন্যান্য উৎস হতে আয় আছে অন্যান্য উৎস হতে আয় প্রশ্নে কত দেওয়া ছিল? 11,552 টাকা। 11,552 টাকা। তাহলে কত হলো তিনটা মিলাইয়া? 37 লক্ষ, 3 লক্ষ আর হচ্ছে 11,000। কত হলো তিনটা মিলাইয়া বলেন কেউ? 41,41,000 312 টাকা মনে হয়। না 12 টাকা কেমন হয়? 2 আর 9 11 0 10 10 হাতের 1 311 টাকা। একচল্লিশ লক্ষ 41,311 টাকা। আমরা জানি সঞ্চয়পত্রের সুদে উৎসে কর কর্তন করা হয়, সুতরাং আমরা করযোগ্য আয় কোনটা ধরব? সঞ্চয়পত্রের সুদ যেটা আছে সেটা বাদ দিয়ে, সেটা বাদ দিয়ে ধরব। তো সেটা যদি বাদ দিয়ে ধরি তার করযোগ্য আয় কত হয়? তো মোট আয় পেলাম, এটা আমরা কি পেলাম? মোট আয়। আমরা একটা প্রশ্নের উত্তর পেলাম। কোন নাম্বার প্রশ্নের উত্তর পেলাম কিনা বলেন? মোট আয় পেলাম আমরা। মোট আয় এটা। তারপরে দেখেন এখান থেকে আপনার যেহেতু সঞ্চয়পত্রের সুদে উৎসে কর প্রদান করা হয়েছে, সুতরাং 3,30,450 টাকা বাদ দিয়ে যেটা থাকবে সেটা থেকে আমরা করযোগ্য আয় বের করতে হবে। সেটা হচ্ছে করযোগ্য আয়, নিট। নিট করযোগ্য আয় বিয়োগ করেন, বিয়োগ করলে দেখেন কত হয়। সাঁত্রিশ না 38 লক্ষ সামথিং হবে।
কেউ যোগ করছেন? ও, এটা বিয়োগ হবে না, বিয়োগ। তার মানে এটা যোগ করলেই হয়ে যাচ্ছে। 38,10,861। এটা হচ্ছে আমাদের করযোগ্য, নিট করযোগ্য আয়। করদায় নির্ণয়। করদার নির্ণয়। চূড়ান্ত করযোগ্য আয় ব্যতীত আমরা জানি সঞ্চয়পত্রের সুদ হচ্ছে চূড়ান্ত উৎসে কর প্রদান করা হয়, সেটা চূড়ান্ত কর দায়। এটা হচ্ছে চূড়ান্ত করযোগ্য আয়। এটা বাদ দিয়ে বের করতে হবে সঞ্চয়পত্রের যে সুদটা থাকবে। তো দেখেন, প্রথম যেহেতু মহিলা, তো 4 লক্ষ টাকা প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত 0%, 0 টাকা। পরবর্তী 1 লক্ষ টাকা। আপনারা অন্য জায়গায় এই হিসাবটা বের করে রাখবেন, নয়তো আপনাদের মিস্টেক হতে পারে। তো 5% 5,000 টাকা। পরবর্তী 4 লাখ টাকায় 4 লাখ টাকা পর্যন্ত 10%। চার লাখ টাকার 10% কত আসে? 40,000 টাকা। পরবর্তী 5 লাখ টাকায় 5 লাখ টাকা পর্যন্ত 15%, 75,000 টাকা। পরবর্তী 5 লাখ টাকায় পর্যন্ত 20%, 1 লক্ষ টাকা। দেখেন আমাদের কত হলো? 4, 1, 5, 5 আর 4 9, আর 9 আর 10 হলো 19। আমরা 5টা ধাপে 19 পেলাম, 19 লক্ষ টাকা পেলাম। 10 আর 5 15, 15 আর 4 19। তাহলে আমাদের থাকে কত? 38 লাখ টাকা। 19 লাখ টাকা থেকে 19 লাখ টাকা দেখ, এই অঙ্কটা বাদ দিলে কত থাকে দেখেন তো? 19 লক্ষ টাকা থেকে এই অঙ্কটা বাদ দিবেন, এই যে অঙ্কটা কত থাকে দেখেন। উনিশ লক্ষ টাকা থেকে 38 লক্ষ টাকা, 38,10,861 টাকা বাদ দেন, কত থাকে দেখেন তো?
19 আর 19 তো 19 আর 19 38 হয়, তাহলে 19,10,861 টাকা। আমরা জানি পরবর্তী 25% হয়। 25% কত আসে দেখেন তো? 25% বের করতে পারবেন? দেখি কে আগে বের করতে পারেন। মেহেদি ভাই ঠিক আছে, 19,10,861 টাকা। 19,10,861 টাকার 25% কত হয়? 25% কত হয়? 47,000, 4,77,000। হাবিবুর রহমান বলছে 4,77,715। এর আগে পিছে কিছু নাই? পয়েন্ট আছে কিনা দেখেন তো হাবিবুর রহমান ভাই, পয়েন্ট থাকার কথা। পয়েন্ট আছে কিনা? দশমিকের পরে কোনো সংখ্যা আছে কিনা? কাজী রোহানুল ইসলাম ঠিক আছে, কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা আছে কিনা দেখেন তো। পঁচিশ, তার মানে 4,77,715.25। এখন টোটালটা যোগ করেন। টোটালটা যোগ করছেন কেউ? সম্ভবত 6,97,715.25, এটা কিনা দেখেন তো। 6,97,715.25। ঠিক আছে, 6,97,715.25 হাফিজুর রহমান ভাই। এখন আমরা দেখব হচ্ছে বিনিয়োগ কত ছিল তার। বিনিয়োগ পরিগণনা। তার প্রথম বিনিয়োগ ছিল প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ। ঠিক আছে মেহেদি ভাই, প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ। প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ কত ছিল?
কারো কাছে প্রশ্নটা নাই? প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ কত ছিল? প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ছিল 4,24,000 4,24,000 না, 4,12,000 4,12,014 4,12,014 টাকা। তারপরে জীবন বীমা প্রিমিয়ারে বিনিয়োগ ছিল জীবন বীমায় 82,116 টাকা। 82,116 টাকা। তারপরে হচ্ছে আরেকটা ছিল যে শেয়ার মার্কেটে বিনিয়োগ, শেয়ার মার্কেটে বিনিয়োগ শেয়ার মার্কেটে বিনিয়োগ করা ছিল 3,45,000 3,45,208 টাকা। 3,45,204 টাকা, 8 টাকা না 4 টাকা। এই ছিল তার টোটাল বিনিয়োগ। তাহলে মোট বিনিয়োগ যোগ করেন তো তিনটা। 4 4 8 8 8 6 14 4 4 8 8 8 6 14 4 হাতের 1 1 1 2 আর 1 3 3 আর 2 3 1 আর 2 3 2 2 4 4 আর 5 9 9 আর 12 13 13 3 হাতে 1 7 হাতের 1 8। নিতাই চন্দ্র হাওলাদার। এখানে এমপ্লয়ি এবং অ্যান্ড এমপ্লয়ার এর 10% প্লাস 10% কি এর মধ্যে আছে?
মোট কর দায়। নিতাই চন্দ্র হাওলাদার ভাই লিখছেন এমপ্লয়ি এবং এমপ্লয়ার এর বিনিয়োগ আয়কর বর্ষে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেছেন এত টাকা। নিতাই চন্দ্র হাওলাদার ভাই এখানে ওইরকম কিছু প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিনা সেটা আগে দেখতে হবে। মোট আমরা পেলাম 8,39,334। তো কর রেয়াত কত পাবে? প্রশ্নের দেওয়া না থাকলে তো আসবে না। এখানে আপনার প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে প্রভিডেন্ট ফান্ডে শুধু প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ। ঠিক আছে, নিতাই চন্দ্র হাওলাদার ভাই আপনি আমাকে একটু ইনবক্সে নক দিবেন, হ্যাঁ? ঠিক আছে, এখন কর রেয়াত পরিগণনা আমরা জানি মোট বিনিয়োগ মোট আয়ের 3%। মোট আয়ের 3%, যেটা সঞ্চয়পত্রের সুদটা কিন্তু বাদ যায় আমরা জানি। তাহলে 38,10,181 এর 3%। আয়ের 3%। 3% কত হয়? বিনিয়োগের 15%। বিনিয়োগ কত ছিল? 8,39,334 এর 15%। তারপর হচ্ছে সর্বোচ্চ সীমা হচ্ছে 10 লক্ষ টাকা। বলেন কত আসে? মোট আয়ের 3% কত আসে? তিন পার্সেন্টে কত আসে বলেন? 1,24,339। 24,339
24,339 না 239 39.33 1,14,000 না 24,000 1,14,000 না 24,000 মেহেদি ভাই আবার একটু করেন তো দেখেন তো 1,24,000 না 1,14,000 না ঠিক আছে হয়তো আমার করতে ভুল হয়েছে 1,14,200 কারণ আমি একটু করি ক্যালকুলেটর হচ্ছে তার মানে 38,10,861 গুণ 0.03 325 1,14,325.83 বিনিয়োগের 15% 8,39,334 1,25,000 1,25,900.1 আর 10 লক্ষ এর মধ্যে যেটি কম না কর রেয়াত পাবে বা কর রেয়াতের পরিমাণ 10 লক্ষ টাকা কত টাকা কর রেয়াত পাবে 10 লক্ষ না আরো বেশি ও এনে তো 1 লক্ষ না আমি ভাবছি 11 লক্ষ সরি 10 লক্ষ তো হওয়ার প্রশ্নই আসে না কত পাবে বলেন 1 লক্ষ পাবে 1,14,325.83 বলেন কত হবে আপনাদের কর রেয়াত কত পাবে 21,000 কোনটা আসছে মিরাজ সুলতানা বুয়ান 21,000 কোনটা আসছে 21,000 তো আমার আসে নাই কোনোটা আপনার 21,000 কোনটা আসছে এক লক্ষ বিনিয়োগের 25% হচ্ছে 1,25,900 1,14,325.83 আসবে ঠিক আছে এটা আমরা পেলাম ঠিক আছে হাফিজুর রহমান ভাই এটা কর রেয়াত পাবে এরপর দেখেন
মোট কর দায় কত ছিল? 6 লক্ষ। বলেন তো কত ছিল? 6 লক্ষ। মোট কর দায় কত ছিল? 6,97,715.25 টাকা। তো বাদ যাবে কর রিয়াত। কত পেলাম আমরা? 1,14,325.83 না? রিয়াত পরবর্তী কর দায় বিয়োগ করেন দুইটা। দুইটা বিয়োগ করলে কত হয় দেখেন তো একটু। 6,97,715.25 বিয়োগ 1,14,325.83 5,83,389 5,83,389.42। দেখেন সঞ্চয়পত্রের সুদ কত দিছিল উনি? সঞ্চয় পত্রের সুদের উপর কর দায় কত ছিল? 33,045 টাকা। 33,045 টাকা। সঞ্চয়পত্রের মধ্যে এটা দিছিল, ওইটা আসছিল সঞ্চয়পত্রের সুদ। তাহলে প্রদেয় কর যোগ করেন এটা। (33,045) তাহলে 16,434.42 প্রদেয় কর। তারপরে দেখেন অগ্রিম কর প্রদান করছিলেন, ঠিক আছে? উৎসে
কোর ও এআইটি গাড়ি বাবদ উনি এআইটি দিয়েছিলেন 25,000 টাকা। কত দিছিলেন? তিনি অগ্রিম কর প্রদান করছিলেন হচ্ছে হ্যাঁ আর্থিক পরিসম্পদ নয়, সঞ্চয়পত্রের সুদ যেটা থাকবে সেটা বাদ যাবে। সঞ্চয়পত্রের সুদ সঞ্চয়পত্রের সুদ তো আমরা বাদ দিলাম, বা সঞ্চয়পত্রের সুদ সবসময় বাদ দিয়ে আলাদা করতে হবে না। এখানে এখানে দেখেন আপনি অগ্রিম কর প্রদান করেছেন 6,44,000 টাকা প্লাস 33,000 টাকা সঞ্চয়পত্রের সুদ কেটে রাখছে আপনার কাছ থেকে 45 টাকা। তারপরে দেখেন আপনি 25,000 টাকা এআইটি দিছেন, তাহলে কত হলো টোটাল? $7,02,495 টাকা। এটা আপনি অলরেডি উৎসে কর দিয়ে দিছেন, প্রদান করে ফেলছেন, ঠিক আছে। আর আপনার প্রদেয় কর আসছে প্রদেয় কর 6,16,434 টাকা 42 টাকা। তো এটা বিয়োগ করলে দেখেন $7,02,495। 86,000 টাকা আপনার মাইনাস থাকে, 86,60.58 টাকা। এটা আপনার পরবর্তী বছরে সেটা সমন্বয় মানে আপনি দিবেন সমন্বয় যোগ্য কর এটা, কারণ আপনার কর আসছে এটা আপনি অলরেডি দিয়ে দিয়েছেন 7,02,000 টাকা, তো আপনি বেশি দিয়েছেন, তো আপনার এটা পরবর্তী করে সমন্বয় করবেন, তো এটা সমন্বয়যোগ্য কর। এরপরে আপনি বলছিল 173 অনুযায়ী আপনি কত টাকা কর দিবেন? ঢাকা সিটি হলে 5,000 দিবেন, অন্যান্য সিটি হলে 4,000 দিবেন, আর হচ্ছে মফস্বল হলে 3,000 দিবেন। বলেন আপনাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা কোনো জায়গায়?
আপনি 7,200 টাকা অলরেডি দিয়ে দিয়েছেন, আপনার কর আসছে 6,06,000 টাকা। তো আপনার যেটা উদ্ধৃতি হয়েছে, ঠিক আছে, সেটা আপনি 6,645 টাকা তো আমি প্রশ্নের মধ্যে বলে দিছি। 6,600 টাকা প্রশ্নের মধ্যে। স্যার লাস্টটা বুঝি নাই, লাস্ট কোনটা বুঝেন নাই বলেন? উৎসে করের মধ্যে দেওয়া আছে না যে 6,44,450 টাকা বেতন খাতে কর্তন, সঞ্চয়পত্রে কর্তন হচ্ছে কত? 33,045 টাকা, ইআইটি 25,000 টাকা। এটা তো আপনি দিয়েই দিয়েছেন অলরেডি। তো যেটা দিয়ে দিয়েছেন সেটা আপনার বাদ যাবে না আপনার কর দায় থেকে? আমরা দেখেন 5টা প্রশ্নের উত্তর পেলাম কিনা। মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয় কত পেলাম? মোট করযোগ্য আয় পেলাম হচ্ছে 42 লক্ষ সামথিং মনে হয়। মোট করযোগ্য আয় পেলাম 42,49,000 টাকা। না, মোট করযোগ্য 42 লক্ষ। আমি অঙ্কটা আবার দেখি, আপনারা যারা করছেন তারা একটু দেখে নেন। প্রথম প্রশ্নের উত্তরটা দেখেন। মোট করযোগ্য আয় হচ্ছে 41,41,311 টাকা। তারপরে হচ্ছে মোট কর দায় নির্ণয়। মোট কর দায় কত আসছে? মোট কর দায় আসছে 6,97,715.25 টাকা। এই 25টাও লিখে দিবেন। পরে 3 নম্বর কর রিয়াত নির্ধারণ। কর রিয়াত কত আসছে? কর রিয়াত আসছে 1,14,325.83 টাকা। প্রদেয় কর নির্ধারণ। প্রদেয় কর কত? প্রদেয় কর আসছে প্রদেয় কর আসছে 6,16,434 টাকা প্রদেয় কর। তো আপনি যেটা অগ্রিম দিয়ে দিয়েছেন সেটা বাদ দেওয়ার পরে আপনার সর্বনিম্ন যে কর থাকবে সেটা দিতে হবে 173 ধারা অনুযায়ী। 173 ধারা পরিশোধিত করের পরিমাণ কত? সর্বনিম্ন কর যেটা সেটা দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর আমরা পেলাম। লাস্টটা বুঝিনি। প্রফিট যোগ করছেন, প্রফিট। আপনি প্রশ্নটা আবার একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন। প্রশ্ন না দেখলে অঙ্ক বুঝতে সমস্যা হয়। এখানে নিয়মিত উৎসের আয়ের সাথে লভ্যাংশ, ব্যাংক সুদ, সেভিং সার্টিফিকেটের আসল যোগ করে কর দায় হতে নিয়মিত উৎসের ক্রয় বিয়োগ করে যেটি কম হয় তা নিতে হবে। উৎসের কর। একশো তেষট্টি না স্যার? 163 না 73? 163 না 73? আগে বলেন 163 না 73?
173 ধারা অনুযায়ী আপনাকে কত টাকা মানে কর দিতে হবে, সেটা আপনাকে লাস্ট কত টাকা কর দিতে হবে, সর্বনিম্ন কর যেটা। পরবর্তী মান দিবেন 163। আপনি কি বলছিলেন স্যার? 163 আলোচনা করার জন্য বলছিলেন। নিতাইচন্দ্র হাওলাদার ভাই বলছেন 163 আলোচনা করার জন্য। 63 ধারাটা কিন্তু অনেক বড়। মানে এটার মধ্যে এটা মূল হচ্ছে ন্যূনতম কর আপনাকে কত দিতে হবে সে ব্যাপারে আলোচনা করা আছে। তো এটা আলোচনা করতে অনেক সময় লাগবে। আপনারা যদি চান সেটার উপর একটা ক্লাস নিতে, আমি নিয়ে নিব। 163 ধারাটা কিন্তু অনেক বড়। নিতাচন্দ্র হাওলাদার ভাই, আমি 163 দ্বারা আপনাকে ঠিকই বুঝিয়ে দেব, ঠিক আছে? মানে 173 দ্বারা হচ্ছে আপনি যে ইয়েটা দেন আর কি, কর দেন, কিন্তু উনি 63 চাচ্ছেন আর কি। 163 মানে ন্যূনতম কর যেটা, সেটা উনি বুঝতে চাচ্ছেন আর কি। সমস্যা নেই, 163 আমি, ঠিক আছে, এই ব্যাপারে একটা ক্লাস নিয়ে আপনাকে বুঝিয়ে দেব, সমস্যা নাই। 63 আর 73-এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটাও আমি বলবো, ঠিক আছে? আপনারা আগে ধারাগুলো বুঝিয়ে দেবো, তারপরে 63 আর 73-এর মধ্যে কি সম্পর্ক সেটা বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে নেবেন, শেয়ার করে দিবেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।